তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 9 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নাম্বার 6 নিয়ে আলোচনা করব গণিতের উপরে। তো আগের ভিডিওতে আমি স্কুল নাম্বার 5 অব্দি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ দেখে নিও বা প্লে লিস্টে চলে যাও, পরপর ভিডিওগুলো রয়েছে। আমরা কেবলমাত্র 1 এবং 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আজকেও আমি তোমাদের 1 নম্বর এবং 2 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষে একটা লাইক করে দিয়ে যাও এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিয়ে যাবে। ওকে, তো শুরু করবো আজকের প্রথম প্রশ্ন। দেখো 1 নম্বরের 4টা প্রশ্ন দিয়েছে এখানে। ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, বলছে একটি কাপড় 80 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়, কাপড়টির ক্রয় মূল্য কত হবে? দেখো, কাপড়টির ক্রয় মূল্য বের করতে হলে প্রথমে আমাকে দেওয়া রয়েছে, দেখো বলছে যে 25% লাভ, 25% লাভ বলে দিয়েছে। আচ্ছা, 25% লাভ এই কথাটার অর্থ কি বলে? এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 125 টাকা। কেন? কারণ লাভ মানে কি, বিক্রয় মূল্য বেশি হতে হবে। তাই 125 টাকায় বিক্রি যদি করি আমি 100 টাকার কোনো জিনিসকে, তাহলে নিশ্চয়ই 25 টাকা লাভ থাকবে। পার্সেন্টেজ মানে কি, 100-র উপরে তোমার লাভটা বলেছে এখানে। তাই এখানে অ্যাকচুয়ালি 25% লাভ মানে এই কথাটাই বোঝাতে চাইছে যে এখানে যে 125 টাকা বিক্রয় মূল্য হলে, 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত বলো? 100 টাকা। তাহলে 100 টাকার জিনিসকে আমি 125 টাকায় বিক্রি করেছি। বলবে স্যার তাহলে আপনি বিক্রয় মূল্য আগে লিখলেন কেন, ক্রয় মূল্য আগে লিখলেন না কেন? দেখো, এখানে বলেছে কাপড়টি 80 টাকায় বিক্রি করায়, তাহলে আমি 80 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য তো চেয়েছে। ঐকিক নিয়মে কি পড়েছিলে, যেটা চাইবে সেটাকে আমি শেষে রাখবো। তাই এখানে 1 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে বলো? 100/125 টাকা। ইয়েস। একই রকম ভাবে আমাকে বলে দিয়েছে কাপড়টির বিক্রয় মূল্য 80 টাকা। ওকে, তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে দ্রব্যটির ক্রয় মূল্য হবে বা কাপড়টির ক্রয় মূল্য হবে 100/125 গুণিত 80। ইয়েস অন্য? তাহলে এইখানে কি করবো, আমি কাটাকাটি করে অ্যান্সারটা বের করবো। দেখো, 25×4 100, 25×5 125, 16×5 80। তাহলে দেখো 64 টাকা। কিন্তু জিনিসটা যদি আমি কিনি, তবে 25% লাভ রেখে আমি 80 টাকায় বিক্রি করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। অপশন এ, 64 টাকা হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 2 নম্বরের প্রশ্ন। বলছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিডি বাহুর মধ্যবিন্দু ই এবং এই বাহুর মধ্যবিন্দু ও, বি ও ই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসেব করে লিখতে বলেছে। দেখো, তাহলে প্রথমত হচ্ছে কি আমাকে যে ত্রিভুজটা দিয়েছে সেই ত্রিভুজটা আমি প্রথম অঙ্কন করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2-এর দাগ। ওকে, 2-এর দাগের প্রশ্ন। ওকে, আর তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই, তোমরা পিডিএফ পেয়ে যাবে। নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা গেলে আমার পুরো যে অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি না, সেগুলো সব পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওইখানে অবশ্যই জয়েন হয়ে যাও। নতুন ভিডিও ছাড়লেও আমি কিন্তু ওইখানে প্রথম আপলোড করে দিই, যাতে তোমাদের নোটিফিকেশন ইউটিউবে খুঁজতে না হয়। ঠিক আছে না? তো দেখো, প্রশ্নটা কি বলেছে। প্রথমে বলেছে এবিসি ত্রিভুজ দেওয়া রয়েছে। তাহলে প্রথমত আমি প্রথমে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করব। ওকে, খুব ইজি কোশ্চেন, কিন্তু এটা ভালো করে একটু শুনলে খুব ভালো লাগবে, না হলে কিন্তু অনেকটা কঠিন বলে মনে হবে। ঠিক আছে, দেখো এবিসি ত্রিভুজের বিসি নামটা আগে দিয়ে দিই আমি। ওকে, এ বি সি ত্রিভুজ। বলছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আচ্ছা, বিসি এই বাহুর মাঝামাঝি কোথাও একটা নিলাম, আমি এটাকে ডি ধরলাম, এবং বিডি বাহুর মধ্যবিন্দু ই। আবার বিডি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে আমাদের ই। ওকে, এবারে বলেছে দেখো এই বাহুর মধ্যবিন্দু ও, এই মানে হচ্ছে এই দিক থেকে একটা সরল রেখা টানবো আমি, তার মাঝখানে একটা ও বিন্দু রয়েছে। তাহলে আমি আগে এগুলো আগে টেনে নিই, তারপরে আমি ওই দিকে যাব। ঠিক আছে, তাহলে দেখো এডি এ ই যোগ করলাম। এবারে এই বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে ও, এইখানে একটা মধ্যবিন্দু থাকবে যার নাম দিয়েছে ও। বলছে বি ও ই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। বি ও ই মানে হচ্ছে কত বলো? বি ও ই, এই যে ত্রিভুজটা না, এই ত্রিভুজটা তোমাকে বলছে ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখতে বলেছে। একদম ইজি কোশ্চেন, দেখো ভালো করে শুনবে মন দিয়ে, কত সহজ অঙ্কটা। তাহলে বলো আমাকে, ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে বলো আমাকে এখানে, তোমরা নিজেরাই বলবে এখানে যে যদি ডি বিসি এর মধ্যবিন্দু হয়, তাহলে এডি কি হবে বলতো? ওই ত্রিভুজের মধ্যমা। আর তোমরা জানো যে মধ্যমা কি করে বলতো? দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এবিডি এর ক্ষেত্রফল যা হবে, এডিসি এর ক্ষেত্রফলও সেম হবে।
ইয়েস অন্য? তার মানে দেখো এখানে আমি লিখতে পারি না ত্রিভুজ এ বি ডি এর এই ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি না হাফ ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ইয়েস অন্য? মানে হচ্ছে কি এই যে এই দিকের পার্ট সেম পার্ট, এটাও সেম পার্ট, কিন্তু আমার এই দিকের ত্রিভুজটা বের করতে বলছে, তো এই দিকেরটা নিবো আমি। ঠিক আছে, তাহলে এই এ বি ডি এই যে ত্রিভুজটা এর ক্ষেত্রফল কি হবে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে। আবার এই দিকের ত্রিভুজ দেখো এ বি ডি, এই ত্রিভুজের বিডি বাহুর মধ্যবিন্দু ই। তার মানে এখানে দেখো এই যে এই যে দুটো ত্রিভুজ বেরিয়েছে না, এই দিকের একটা আর এইদিকে একটা, ইয়েস অর নো? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, হ্যাঁ কি না? কেন? কারণ এই তখন কি হয়েছে, মধ্যমা হয়ে গেছে। ইয়েস অর নো? তার মানে আমি লিখতে পারি ত্রিভুজ এ বিই, ত্রিভুজ এ বিই এর ক্ষেত্রফল কত হবে বলো, হাফ ইন্টু ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল। এ বিডি মানে পুরোটা, এ বি ডি এর ক্ষেত্রফল। ইয়েস অর নো? তার মানে এইখান থেকে আমি পাবো, দেখো এখান থেকে আমি পাবো দেখো হাফ ইন্টু এ বিডি মানে কত, হাফ ইন্টু এবিসি। ইয়েস অর নো? তার মানে এখান থেকে লিখতে পারি হাফ ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে পাচ্ছি কত, 1/4 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কত ইজি কোশ্চেন, বুঝতে পারছো? এবারে হয়ে গেল। এবারে আবার বলেছে দেখো যে ওটা ওটা এই এর মধ্যবিন্দু, তার মানে বিও আবার মধ্যমা। বিও যদি মধ্যমা হয়ে যায় তাহলে আমি টানছি দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে নিচের এই ত্রিভুজটার ক্ষেত্রফলও সেম হবে। ইয়েস অর নো? তার মানে আমি লিখতে পারি ত্রিভুজ বি ও ই এর ক্ষেত্রফল, মানে এইটার ক্ষেত্রফল এই পুরো হাফ ইন্টু পুরো এ বি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল। ইয়েস অর নো? তার মানে এখান থেকে আমি পুরো যদি লিখি যে হাফ ইন্টু ত্রিভুজ এ বি ই মানে কত, হাফ ইন্টু ত্রিভুজ 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি, তাহলে 1/4 ত্রিভুজ এবিসি। তাহলে পাচ্ছি দেখো 1/8, 4×2=8 ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি সব ক্ষেত্রফল এগুলো, কিন্তু এর লাস্টে একটা জায়গায় লিখে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে ত্রিভুজ বি ও ই এর ক্ষেত্রফল সমান কি পেলাম, দেখো আমি ত্রিভুজ বি ও এর ক্ষেত্রফল পেলাম 1/8 ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে এটাই তো আমাকে চেয়েছে 1/8। দেখো অ্যান্সার এর মধ্যে কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে দেখতেই পাচ্ছ, অ্যান্সার কোনটা হবে দেখতেই পাচ্ছ, এইটা ডি 1/8 ত্রিভুজ এবিসি এর ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। কারণ চেয়েছে বি ও ই, আমরা বি ও ই বের করেছি, এখানে দেখে নাও বি ও ই বের করেছি। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? তাহলে 2 নম্বর আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আসবো আমরা 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বর কি বলেছে দেখো, এখানে আমি 3 নম্বর করবো। ওকে, 3 নম্বরের কোশ্চেনটা কি আছে দেখো, বলেছে এখানে যে একটি সমকোণী, সরি, যদি এক্স 4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তবে তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এই বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব বলে দিয়েছে। তাহলে এখানে দেখো x4 এই বিন্দু থেকে কার দূরত্ব বের করতে বলেছে, 0 0। মূল বিন্দু মানে কি 0 0 বিন্দুর দূরত্ব, এবং তার দূরত্ব বলে দিয়েছে এখানে 5 একক। ইয়েস অর নো? কত বলে দিয়েছে বলে, 5 একক। আচ্ছা, তোমাদের আগে সূত্রটা বলে দিই, আমার মেন কাজ কি তোমাদের আগে বুঝিয়ে দেওয়া। x1 y1 এবং x2 y2 যদি দুটো বিন্দু হয়, তাহলে এদের মধ্যে দূরত্বের সূত্রের নিয়ম কি ছিল বলো, প্রথম বিন্দুর x এর স্থানাঙ্ক মাইনাস দ্বিতীয় বিন্দু x এর স্থানাঙ্ক x2 আছে এর হোল স্কোয়ার, মাঝখানে প্লাস দিবে প্রথম বিন্দু y এর স্থানাঙ্ক y1 মাইনাস দ্বিতীয় বিন্দু y এর স্থানাঙ্ক y2 এর হোল স্কোয়ার দিয়ে দিবে। এটা হচ্ছে দূরত্ব। তাহলে কত ইজি কোশ্চেন দেখো, এটাকে আমরা কিভাবে করব, তাহলে এই দুটো বিন্দু, এই বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে বলো, রুট ওভার x-0 এর হোল স্কোয়ার প্লাস 4 এর y এর স্থানাঙ্ক 0, তাহলে 0 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু বলে দিয়েছে আমাদের 5 একক। শূন্য। এবারে উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে বলো, 25 হয়ে যাবে, এটা রুট ওভার উঠে যাবে। তাহলে x-0 এর হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, 4 এর হোল স্কোয়ার মানে 16, এদিকে 5 এর হোল স্কোয়ার হয়ে যাবে 25। কেন? উভয় পক্ষে আমি কি করে দিয়েছি বলো, বর্গ করে দিয়েছি। ইয়েস অর নো? বা তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে বলো, 25 মাইনাস 16 মানে কত, 9। বা এক্স স্কোয়ার সমান হচ্ছে প্লাস এক্স স্কোয়ার সমান 9, তাহলে এক্স সমান বের করে নিই আমরা, আর এক্স স্কোয়ার লিখবো না, এক্স সমান হবে প্লাস মাইনাস √9 মানে হচ্ছে কত, +-3। তাহলে এক্স এর মান আমার +3ও হতে পারে, এক্স এর মান আমার +3ও হতে পারে, এক্স এর মান আমার -3ও হতে পারে। তাহলে অপশন এখানে কোনটা হবে বলো, এখানে অপশন হবে, এখানে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, +-3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে চলে আসেনি এই কোশ্চেনটা আইপি, তাহলে 3 হয়ে গেল। 4 হবে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য একক
ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটির দৈর্ঘ্য একক বলে দিচ্ছে। তাহলে প্রথমত আমি আগে ত্রিভুজ একটা অঙ্কন করব। ইয়েস অর নো? তাহলে প্রথমে আমি কি করব, একটা ত্রিভুজ অঙ্কন করব। ঠিক আছে, এটা হবে আমাদের কত দাগ বলো, 4 দাগ। ওকে, তাহলে এবিসি একটা আমি ত্রিভুজ অঙ্কন করি, কিন্তু সেটা বলেছে সমকোণী সমদ্বিবাহু, সরি। তাহলে একদিকে আমার কি হবে বলো, সমকোণ হবে। সমদ্বিবাহু মানে কি, লম্ব এবং ভূমি কি হবে বলো, সমান হবে। নাম দিয়ে দাও এবিসি ত্রিভুজের। এই বাহুটা এই বাহুটার সমান, এবং এটা কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। দিলেই তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। বলে দিয়েছে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ এ এ সেন্টিমিটার করে। ঠিক আছে না, বলে দিয়েছে। দেখো আরেকবার দেখে নিই আমি। ত্রিভুজের প্রত্যেকটা বাহু, তোমরা বইতে দেখো, তোমরা তোমাদের কোশ্চেন ব্যাংক রয়েছে, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য এ একক, সেন্টিমিটার বলেনি, ত্রিভুজটির পরিসীমা চেয়েছে। ঠিক আছে, সেন্টিমিটার বলেনি, এ একক চেয়েছে। ঠিক আছে, আচ্ছা, এ একক চেয়েছে। তাহলে আমরা এখানে কি দিব বলো, এ একক, আর এটাও আমরা দিব এ একক। ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? এবারে ত্রিভুজের পরিসীমা সূত্র কি? একটা ত্রিভুজের পরিসীমা সূত্র কি, মানে হচ্ছে তার বাহুগুলো সব যোগ করে দিলে আমরা ত্রিভুজের পরিসীমা পাই। যদি এ বি সি তিনটা বাহু হয়, পরিসীমা কি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি। ইয়েস অর নো? এখানে তাহলে একটা পেয়েছি একটা, আর এটা যদি পেয়ে যাই তাহলে তিনটা বাহু যোগ করে দিব আমরা। ইয়েস। তাহলে বলো এসি, এই এসি মানে কি, এখানে অতিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজের শ্রীধরচন্দ্র আচার্যের সূত্র, সরি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই বলো, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই আমি অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার, বিসি স্কয়ার মানে এটাও এ স্কয়ার হবে। এবারে এসি স্কয়ার সমান কত হবে বলো, 2 এ স্কয়ার। আচ্ছা, বা এসি সমান কত হবে বলো, রুট ওভার 2 এ স্কয়ার। তাহলে দুটো এ স্কয়ার থেকে একটা এ বেরিয়ে আসবে, √2 যেমন আছে থেকে যাবে। তাহলে এসি পেলাম আমি এ√2 একক। ইয়েস অর নো? এসি পেলাম আমি এ√2 একক। তাহলে পরিসীমা এখান থেকে কত পাবো বলো, পরিসীমা কত পাবো বলো, পরিসীমা কত, তিনটা বাহুর যোগফল এ+এ+এ√2 একক। ইয়েস অর নো? তাহলে 2a+a√2 একক সমান, দুটো থেকে এ কমন চলে আসবে, এ কমন নিলে পড়ে থাকবে 2+√2 একক। ওকে, তাহলে এ ইন্টু 2+√2, a × 2+√2 অপশন যদি থাকে ওটাই হবে আমাদের অ্যান্সার, a × 2+2√2। তাহলে অপশন দেখো এখানে, অপশন বি হবে এখানে সঠিক উত্তর, a × 2+√2 একক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমস্ত কিছুর পিডিএফ পেয়ে যাবে, কোনো চিন্তার প্রয়োজন নেই। তোমাদের শুধু বলবো যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে একবার জয়েন হয়ে যাও। নেক্সট কোশ্চেন যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 2 বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 25:26। এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, 1 নাম্বার কমপ্লিট হয়ে গেছে। লাভের শতকরা হার কত? ঠিক আছে, তাহলে দেখো 2-1 করবো আমরা। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত বলে দিয়েছে, 25:26। তাহলে দেখো ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য কত বলে দিয়েছে বলো, 25:26। ঠিক আছে, এবারে তাহলে আমি ধরে নিব, যেহেতু অনুপাত বলেছে, তাহলে আমি ক্রয় মূল্যকে আমি তোমার কত ধরতে পারি, 25x টাকা, এবং বিক্রয় মূল্যকে আমি ধরে নিতে পারি, 26x টাকা, যেখানে এক্সটা হচ্ছে সাধারণ অনুপাত। ওকে, 25x টাকা 26 বলেছে শতকরা লাভের শতকরা হার কত। তাহলে লাভ কত হবে বলো, আমরা কি জানি, লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 26x মাইনাস 25x মানে হচ্ছে আমাদের লাভ। এবারে লাভ বা ক্ষতি কার উপরে হয়, যদি কিছু না বলে দেওয়া থাকে সবসময় ক্রয় মূল্যের উপরে হবে। তাহলে 25x, আর পার্সেন্টেজ যেহেতু চেয়েছে আমাদের কি লিখবো, ইন্টু 100, শতকরা বলেছে তাই পার্সেন্টেজ দিয়ে দিবো। তাহলে এটা কত হবে বলো, এক্স উপরে থাকে বাই 25 ইন্টু 100, 25x ইন্টু 100 পার্সেন্টেজ। তার মানে এক্স কেটে দাও, 25×4 100, তাহলে অ্যান্সার হবে কত, 4%। ঠিক আছে, তাহলে 2-1 অ্যান্সার হবে কত আমাদের, 4%। তাহলে শতকরা লাভ, তাহলে লাভে লাভে শতকরা হার 4 বলে দিয়েছে, 4% লিখো। ঠিক আছে, শতকরা হার 4%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, শতকরা লিখে দিয়েছি তাই আমরা 4 টাকা লিখি। ওকে, শতকরা লিখে দিয়েছি, শতকরা না লিখে 4% লিখি। তাহলে অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তোমাদের বলো, প্লিজ কমেন্ট করো তোমাদের কোন কোশ্চেনটা সমস্যা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, বা
তোমাদের কেমন লাগছে ভিডিও সেটাও তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। কমেন্ট করলে কি বলতো, বা লাইক করো, অনেকটা মোটিভেশন পাওয়া যায়। খারাপ লাগলে কমেন্ট করো, আর ভালো লাগলে কমেন্ট করো। প্লিজ তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও। আর প্রত্যেকে যারা দেখছো, এতক্ষণ যারা দেখছো অসংখ্য ধন্যবাদ, তারা প্রত্যেকে লাইক করে দাও যদি ভালো লাগে। নেক্সট কোশ্চেনে যাবো। দুয়ের দাগে কি বলেছে, এবিসি ত্রিভুজের এডি এবং বিই মধ্যমা এবং বিই সমান্তরাল ডিএফ এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়। এসি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে সিএফ বাহুর দৈর্ঘ্য কত? মাথার উপর দিয়ে জানি সবারই চলে গেল, কিন্তু আমি যখন ছবিটা আঁকবো না, দেখবে তোমাদের মাথার উপর দিক দিয়ে আর যাবে না। আমরা এদিকে দুয়ের দাগের কোশ্চেনটা করবো। ওকে, আচ্ছা দেখো কি বলেছে, আরেকবার আমি বলে দিচ্ছি। এবিসি ত্রিভুজ বলেছে এডি মতো, তাহলে প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করবো। সেটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ এঁকে নিই, তারপরে কত ইজি অঙ্কটা দেখে নেবো। বললাম তো কত ইজি দেখ। এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, আচ্ছা আমি নাম আগে দিয়ে দিই, এবিসি ত্রিভুজ এ বি সি। আচ্ছা এডি মধ্যমা, এডি মধ্যমা মানে কি বলো, এ থেকে ডিটা যে হবে বিসি বাহুর মধ্যবিন্দু হবে, ইয়েস অর নো? তাহলে আমার এডি মধ্যমা, মধ্যমা মানে কি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল, মানে বিডি যা হবে ডিসি একই হবে। আচ্ছা এডি এবং বিই মধ্যমা, আবার বিইও মধ্যমা বলে দিচ্ছে, তাহলে বি থেকে ই এরকম একটা আমার মধ্যবিন্দু এটা নিলাম আমি ই, এখানে হবে কি বলো আমার। নেক্সট বলেছে ডিএফ এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়। আচ্ছা বিই এর সমান্তরাল, বিই এই বাহুর সমান্তরাল ডিএফ, ডিএফ এরকম টানবো, দুটো সমান্তরাল যেন হয়, যেটা এসি কে এফ বিন্দুতে মিলিত হয়েছে। এবারে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আবার একবার বলে দিই, দেখো এবিসি ত্রিভুজ এডি মধ্যমা, দেখো এডি মধ্যমা টেনেছি আমি। ওকে, আচ্ছা বিই মধ্যমা, বিই মধ্যমা টেনেছি আমি, মধ্যবিন্দু ইও মধ্যবিন্দু, ডিও মধ্যবিন্দু। আচ্ছা বলছে বিই এর সমান্তরাল, বিই এর সমান্তরাল একটা সরলরেখা যেটা ডিএফ বলে দিয়েছে, ডিএফ এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে, এইখানে মিলিত করেছে। বলছে এসি বাহুর দৈর্ঘ্য এই পুরোটা আমাকে বলে দিচ্ছে 8 সেন্টিমিটার। সিএফ এর দৈর্ঘ্য কত, মানে সিএফ এইটা তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা করবো অঙ্কটাকে। আচ্ছা একটা জিনিস বলো আমাকে এখানে, পুরোটা তো তোমাকে 8 সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এবারে অ্যান্সার লিখবো আমরা, বিই, বিই মধ্যমা, বিই বিই এ বি সি এর, ত্রিভুজ এবিসি এর মধ্যমা, অতএব ই ই এসি এর মধ্যবিন্দু। ইয়ে শোনো, 2 নম্বর বলেছে, একটু তোমাকে তো লিখে করতে হবে। মধ্যমা মানে ই মধ্যবিন্দু হয়ে যাবে, তাহলে বলো এখানে আমার এই দিকেরটা এইটা কত হয়ে যাবে, 4 সেন্টিমিটার, নিচেরটাও 4 সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে ই সি সমান কত হয়ে যায়, হাফ ইন্টু এসি। এসি দেওয়া আছে 8 সেন্টিমিটার, মানে হাফ ইন্টু 8 সেন্টিমিটার, মানে হচ্ছে 4 সেন্টিমিটার। একদম ক্লিয়ার। এবারে আসবো মেইন পয়েন্ট। এবারে দেখো ইসি তো আমি পেয়ে গেলাম, এখান থেকে এটা তো আমি 4 পেয়ে গেলাম, ইসি এখান থেকে এটা, কিন্তু আমি ই এফ সি, এফ তো মধ্যমা বলে দেয়নি, এফ তো মধ্যমা বলে দেয়নি। দেখো কি করছি, ত্রিভুজ বিইসি এর, ত্রিভুজ বিইসি, বিইসি এর, ত্রিভুজ বিইসি এর দেখো ডিটা কিন্তু বিসি এর মধ্যবিন্দু, কারণ এডি মধ্যমা, ডি বিসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, কারণ কারণ এডি হচ্ছে আমার মধ্যমা ছিল। আচ্ছা ডি এ বিসি এর মধ্যবিন্দু। এবারে তাহলে বলো আমাকে এফ সি, এফ সি সমান হবে হাফ ইন্টু ইসি। কেন? তো স্যার এটা আবার হঠাৎ করে কেন লিখে ফেললেন আপনি, যে এফ সিটা ইসি এর মধ্যবিন্দু কেন বলতে চাইছেন? মানে হচ্ছে এফ সি যে হাফ হয়ে যাচ্ছে ইসি এর, কেন লিখলেন দেখো কারণটা মন দিয়ে শুনে নাও। যেহেতু, যেহেতু একটা উপপাদ্য পড়েছো, ত্রিভুজের যে কোনো, ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা, মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা, অঙ্কিত সরলরেখা দ্বিতীয় বাহুর, দ্বিতীয়
বাহুর সমান্তরাল হলে সরল রেখাটি তৃতীয় বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে। ক্লিয়ার হয়েছে? এবারে দেখো কি বললাম আমি, এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এরকম একটা যদি ত্রিভুজ থাকে, ধরো এই বাহুর মধ্যবিন্দু দিয়ে একটা সরল রেখা টানলাম, এইরকম নয়, যেই সরল রেখা এরকম নয়, এরকমও নয়, বলছি যে এই যে দ্বিতীয় বাহু, এটাকে যদি প্রথম বাহু ধরি, এই দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা যদি আমি টানি সমান্তরাল, তবে এই সরলরেখাটা 3 নম্বর বাহুকে দুভাগে ভাগ করে দিবে, মানে উপরে যা থাকবে নিচেও তাই থাকবে। এটা তোমরা পড়েছো প্রমাণ, তাহলে সেটাই আমি করেছি, অসুবিধা কোথায়? তাহলে এখানে চলে আসো এফ সি। তাহলে অতএব বলো এফ সি সমান হাফ ইন্টু ইসি। ইসি এর মান কত? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার, তাহলে এফ সি সমান কত পেয়ে যাবো বলো আমরা? 2 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এফ সি এর মান কত পেলাম বলো আমরা? 2 সেন্টিমিটার। আর এটাই তো তোমাকে চেয়েছে, এফ সি এর মান দেখে নাও এখানে। এই দেখো এফ সি এর ইএফসি বাহুর দৈর্ঘ্য চেয়েছে এখানে, হয়েছে না? তাহলে অ্যান্সার আমার কমপ্লিট, 2 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে, ভালো করে একবার দেখবে। ওকে, নিজেরা যদি পারো তুলে নাও এক্ষুনি, না হলে একটা কাজ করো, পিডিএফটা ডাউনলোড করে দাও। বারবার বলছি, নেক্সট কোশ্চেনে যাবো। আচ্ছা, এরপরে আমরা 3-এর কোশ্চেন আসবো। বলছে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার থেকে 2, 3 এবং 1-2 বিন্দু দুটি দূরত্ব সমান হবে। ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার থেকে 2, 3, 1-2 বিন্দু দুটি দূরত্ব সমান। তাহলে একটা জিনিস বলো আমাকে, এইখানে একটা জিনিস আমাকে বলো, তোমরা একটা জিনিস বলো যে ওয়াই অক্ষের উপর যখন কোনো বিন্দুর আমি স্থানাঙ্ক বের করি, তার এক্স এর স্থানাঙ্ক কত বলো? 0। ওয়াই এর স্থানাঙ্ক আছে, কিন্তু এক্স এর স্থানাঙ্ক সবসময়ের জন্য ওয়াই অক্ষের উপর কি হবে? এক্স এর স্থানাঙ্ক 0 হবে। ঠিক আছে, ওয়াই এর মান 0 হতে পারে যদি অরিজিন হয়ে যায়, কিন্তু তোমার অন্য মান থাকে, কিন্তু 0 তো হবে না অরিজিন ছাড়া। ঠিক আছে, তাই আমরা ধরে নিব যে ধরি জিরো এ বিন্দু ধরে নিলাম, এর উপরে একটা বিন্দু 0 এ আমি ধরে নিলাম। এখান থেকে বলছে 2, 3 বিন্দু এবং 1-2 বিন্দু দুটি দূরত্ব সমান আছে। তাহলে 0 এ বিন্দু থেকে হয়েছে, এক্ষুনি বললাম আমি, প্রথম বিন্দুর এক্স এর স্থানাঙ্ক মাইনাস দ্বিতীয় বিন্দুর এক্স এর স্থানাঙ্ক, প্রথম বিন্দু ওয়াই এর স্থানাঙ্ক মাইনাস দ্বিতীয় বিন্দু ওয়াই এর স্থানাঙ্ক করে দিয়েছি, হোল স্কোয়ার করে যোগ করেছি। এত একক সমান √/2 স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে 6a প্লাস 9 সমান 9 4 কত স্কোয়ার মাইনাস 6a 9 4 কত 13। আবার 0 এ বিন্দু থেকে 1-2 বিন্দুর দূরত্ব 0-1 এর হোল স্কোয়ার। বারবার বলবো না আমি, এ মাইনাস ও প্লাস হয়ে যাবে, মাইনাস আছে এখানে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 2 এর হোল স্কোয়ার একক √1 প্লাস স্কোয়ার প্লাস 4a প্লাস 4 √স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস কত হয়ে যাবে 5 একক। শর্তানুসারে শর্ত দিয়ে দিচ্ছে, দেখো দুটো সমান হবে, তাহলে শর্তানুসারে শর্তানুসারে কি বলে দিয়েছে বলো? এইটা স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 6a প্লাস 13 সমান √স্কোয়ার প্লাস 4a প্লাস 5। উভয় পক্ষে লিখবে, উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে দাও। বা স্কোয়ার মাইনাস 6a প্লাস 13, কেন? √, উঠে যাবে, বর্গ করে দিলে কি হয়? √, উঠে যায়, সমান স্কোয়ার প্লাস 4a প্লাস 5। স্কোয়ার দুদিকে কেটে যাবে, একদিকে নিয়ে এসে কাটতে পারো। বা -6a, এটা এলে কত হবে? মাইনাস তোমার
4a সমান 5 মাইনাস 13, তাহলে বা বা এটা আসবে তোমার 10a মাইনাস 10, এটা আসবে 8 5 13 মাইনাস 8, মাইনাস কেটে দাও, বা a সমান হবে 8/10, 2 4 8, 2 5 10, বা কি অ্যান্সার বেরোলো 4/5, মানে হচ্ছে এ সমান বেরোচ্ছে 4/5। যাই হোক না কেন, আমরা প্রসেস ঠিক করেছি, মানে সে যাই এদিক না কেন, তাহলে বলো ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? 0a ধরেছিলাম, মানে 0 4/5। কি হবে বলো? 0 4/5, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি তোমরা। ঠিক, নেক্সট কোশ্চেনে যাবো আমরা, এদিকে করবো একটু। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা করবো কত দাগ বলো তো? 4, এটা 3 হয়ে গেল। এরপরে আমরা করবো 4। কি বলেছে দেখে নিই একবার আমি। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো এখানে একটা জিনিস ভালো করে শুনবে। একটা অর্ধবৃত্ত, আমি বলে লিখে দিয়েছিলাম, ঠিক আছে। আহ, একটা অর্ধবৃত্ত রয়েছে, বলছে এই অর্ধবৃত্তের পরিসীমা কি হয় বলো? এই অর্ধবৃত্তে যদি আমার পুরো বৃত্ত থাকতো, এর পরিসীমা কি হতো বলো? 2πr। তাহলে যেই আমি এটাকে মুছে দিচ্ছি, অর্ধবৃত্ত করে দিচ্ছি, যেই আমি এটাকে মুছে দিচ্ছি, তখন পরিসীমা কত হয়ে যাচ্ছে? এইটা থাকছে উপরেরটা শুধু, মানে 2πr টোটাল ছিল, হাফ করে দিয়ে 2πr/2। সঙ্গে কিন্তু দেখো এই ব্যাসার্ধটাও রয়েছে, তাহলে 2 কেটে তো πr, ব্যাসার্ধ মানে কত? 2r, সরি ব্যাস রয়েছে, এটা আর হলে এটা, তাহলে আর আর 2r হয়ে যাবে, মানে হচ্ছে πr+2r, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। পুরোটা পরিসীমা মানে আমাকে চারপাশে নিয়ে আসতে হবে, তাই না? পরিধি। ওকে, এবার বলেছে দেখো পরিসীমা 36, অর্ধ ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে আমি কি করবো? প্রথমে ধরে নিই যে আগে ব্যাসটা কত জানি, দেখে নিই, ধরে নিই। ধরি অর্ধবৃত্তের অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর আর সেন্টিমিটার, ঠিক আছে, আর সেন্টিমিটার। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা, পরিসীমা কত হবে? এক্ষুনি বললাম আমি, πr+2r সেন্টিমিটার। এবারে শর্তানুসারে লিখবো আমরা। শর্তানুসারে কি লিখবো বলো? শর্তানুসারে লিখবো পরিসীমা, মানে πr+2r সমান 36। আর কমন নিয়ে নাও, পাই মানে 22/7 +2 সমান 36, বা আর কমন থাকবে 7 লসাগু 22 +14 সমান 36, বা আর ইন্টু 36/7 সমান 36, বা আর সমান হবে 36 গুণিতক 7/36, 36 কেটে যাবে, তাহলে আর সমান 7 হচ্ছে। তাহলে আর মানে আমাকে চেয়েছে দেখো ব্যাসের দৈর্ঘ্য, আর মানে কি? ব্যাসার্ধ বেরোলো। তাহলে অতএব, তাহলে অতএব অর্ধবৃত্তের অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে, ব্যাসার্ধের ডবল হয়ে যায়, দৈর্ঘ্য হবে 2 × 7 সেন্টিমিটার সমান 14 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইয়েস অর নো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, 5-এর দাগ দেখ কি বলেছে। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি বিন্দুর মধ্যবিন্দু এম বলে দিয়েছে, উচ্চ সীমানা বলে দিয়েছে, নিম্ন সীমানা বের করতে বলছে। এটা হচ্ছে রাশি বিজ্ঞানের অঙ্ক। তাহলে প্রথমত তোমাদের জানতে হবে যে উচ্চ শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা এবং মধ্যবিন্দুর মধ্যে সম্পর্ক কি। মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে, যে পরিসংখ্যা বিভাজনটা তোমার দেওয়া থাকবে, তালিকাটি দেওয়া থাকবে, তাদের যে কোনো একটা তুমি যদি শ্রেণী নিয়ে নাও, ঠিক আছে না, তাদের মধ্যে মধ্যবিন্দু সূত্র হচ্ছে গিয়ে উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দু। এইটুকু যদি জেনে নিই তাহলে আমার এই অঙ্কটা কোনো ব্যাপার না। মধ্যবিন্দু এম বলে দিয়েছে আমাদের, এবং উচ্চটা এ বলে দিয়েছে, নিম্ন বের করতে বলেছে, তাই না? তাহলে দেখো এখানে আমার কি হবে, তাহলে আমরা এখানে করব 4-এর দাগ। কি বলছে দেখো, তাহলে আমরা ধরে নিব, ধরি ধরি উচ্চ, ধরি নিম্ন শ্রেণী সীমানা বের করতে বলছে, তাই নিম্ন লিখবো আমি। নিম্ন 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 সীমানা, নিম্ন সীমানা এক্স ধরে নিলাম আমি। আচ্ছা,
প্রদত্ত কি আছে বলো, প্রদত্ত উচ্চ সীমানা দেওয়া আছে, উচ্চ সীমানা দেওয়া আছে। তাহলে বলো আমাকে মধ্যবিন্দুর এক্ষুনি সূত্র কি বললাম আমি, মধ্যবিন্দু এই তিনটার মধ্যে সূত্র হচ্ছে কি কি, এক্স প্লাস এ বাই টু। মধ্যবিন্দু হচ্ছে নিম্ন প্লাস উচ্চ বাই টু, ঠিক আছে। এবারে দেখো, এখানে তাহলে শর্তানুসারে আমার দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে বলতো, এক্স প্লাস এ বাই টু সমান আমার এম দেওয়া আছে সেখানে, ঠিক আছে। মধ্যবিন্দু আমার এম দেওয়া আছে, তাহলে আমি এটার সঙ্গে এম সমান করতে পারি, তাহলে এক্স প্লাস এ সমান কত হবে বলো, টু এম, বা এক্স সমান কত হবে, টু এম মাইনাস এ। তাহলে এটাই হবে আমাদের কি বলো অ্যান্সার, যে আমার যেটা চেয়েছিল নিম্ন সীমানা আমি ধরেছিলাম, তাহলে লিখে দিব, অর্থাৎ নিম্ন সীমানাটি হলো টু এম মাইনাস এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি কোশ্চেন, শুধু বেসটা তোমাদের ক্লিয়ার রাখতে হবে, দিলে আর তো কোনো অসুবিধা হবে বলে তো মনে হচ্ছে না। কমপ্লিট হয়ে গেল দেখো, ঠিক আছে। তাহলে আমরা দেখো আজকে পুরো 1 নম্বর 2 নম্বর ভালো করে কমপ্লিট করে দিলাম। আবার সবাইকে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগছে। আর তাহলে একটু মোটিভেশন ফিল করি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্কুল নাম্বার 7 নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।